আজকে আমরা শুরু করতেছি একটা নতুন মানোয়া, যেটার কাহিনী শুরু একটা মার্শাল আর্টের দুনিয়া, বা বলা যায় একটা কাল্টিভেশনের দুনিয়া, যেটার নাম হল ডিভাইন মার্শাল আর্ট। যেখানে দেখানো একটা লোক দ্বিতীয় জন লোকের সাথে ফাইট করতেছে, যেখানে দেখানো ওই দ্বিতীয় জন লোক ওই লোকটিকে পিটিয়ে ব্যান্ড বাজিয়ে দিয়েছে। এরপরে ওই লোকটি বলতেছে, ভাই আপনি আসলে কে? এরপরে সামনে থেকে ওই লোকটি বলল, আমার নাম হলো জেনজিয়া, আমি চমৎকার একজন মানুষ, আর তোমার ভাগ্যে লেখা আছে আজ নয়তো কাল তুমি আমার ফলোয়ার হবে, আর এই জন্য তুই কাল নয় আজকেই তুই আমার ফলোয়ার হইতে হবে, না হলে তোকে মরতে হবে। আর এটা বলার পরে ওকে অনেক টর্চার করতে লাগলো আর বলতে লাগলো, তুই হয়ে যা আমার ফলোয়ার। আর তখনই পিছন থেকে একটা বড় অ্যাটাক আসলো, বা বলা যায় পিছন থেকে বড় একটা হাত এসে জেনজিয়ার উপরে অ্যাটাক করলো, আর জেনজিয়ার পুরো অবস্থা খারাপ হয়ে গেল, পুরো মাটির সাথে মিশে গেল। এরপরে ও অনেক কষ্টে মষ্টে দাঁড়ালো আর বলতে লাগলো, দেখা রাখ ভাই, তুই কোনো না কোনোদিন আমার ফলোয়ার হবি, আমি আবার আসবো। আর এটা বলার পর ও এখান থেকে চলে গেল, আর এই লোকটা তো জীবন বেঁচে গেছে। তখন ও বলতে লাগলো, ওই লোকটা যে আমার জীবন বাঁচাইলো উনি তো সত্যি একজন চমৎকার মানুষ, মনে হয় ট্রান্সফরমেশন অফ হেভেন অ্যান্ড আর্থ যে স্টেজ আছে আমার মনে হয় তার চেয়ে উপরে গেছে গা। এরপরে ও বলতে লাগলো, মহান সিনিয়র, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, অ্যাটলিস্ট আপনি আপনার নামটা তো বলে যান। আর এই লোকটা আর কেউ নয়, এ আমাদের মেইন ক্যারেক্টার, যার নাম হলো লিং। ও বলতে লাগলো, ওকে তুমি আমাকে শুধু লিং বলতে পারো। এরপরে আসি আসল পরিচয়, যেখানে দেখানো হয় আমাদের মেইন ক্যারেক্টার একটা ঘরের ভিতরে আরাম করে বসে আছে, আর বলতে লাগলো, দেখো ভাই আমার নাম হলো লিং গে, তোমরা আমাকে শুধু লিং বলাইতে পারো, কারণ গে কথাটা ভালো শোনা যায় না। আর আমি একজন ট্রান্সমাইগ্রেটর, মানে যে পৃথিবী থেকে এখানে আসছে, আর আমি এই মার্শাল আর্ট ওয়ার্ল্ডে আইছি টোটাল 10 বছর হয়েছে, আর আমি এই দুনিয়া জমানা সাইরা সেকুলেশনে আছি, মানে আমি সবকিছু সাইরা দিয়ে একটা রুমের মধ্যে থাকি, যেখানে দুনিয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। আগে আমি আরো ইন্ট্রোডাকশন দেওয়ার আগে বলে রাখি, আমি কোনো মেয়ে না, আমি একটা ছেলে। আমার প্যান্টের ভিতরে 2 ইঞ্চি আলা সেদ না, 4 ইঞ্চি আলা হাতির শুন্ড আছে। আসলে সবাই ওকে মেয়ে ভাবতো, আর এই জন্য ও ক্লিয়ার করে দিয়েছে ও কোনো মেয়ে না, ও ছেলে। এরপরে ও আরো নিজের ইন্ট্রোডাকশন চালু করলো আর বলতে লাগলো, এই যে মার্শাল আর্ট ওয়ার্ল্ড, এখানে তুমি কিভাবে থাকবে এটা কোনো সমস্যা না, তুমি কাল্টিভেশনে যত বেশি ভালো হবে আর তোমার শক্তি যত বেশি থাকবে তোমার রেসপেক্ট ততই বেশি হবে। আর আমি প্রথমবার যখন এখানে আসছি, আমার ফিগার দেখতে মেয়েদের চেয়ে বেশি সুন্দর, আর চেহারাও দেখতে মেয়েদের মতো। আর আমি যখন এই জায়গায় প্রথমবার আসছি, অনেকগুলো বৃদ্ধ লোকের আমাকে দেখে ওদের হাতে দাঁড়িয়ে গেছে, আর বাকিটা আপনারা তো বুঝবেনই ওরা আমার সাথে কি করতে চাইছিল। আমি অনেক কষ্টে নিজের জীবন বাঁচাইছি, আমি অনেকগুলো মানাতে পড়ছি যে গোল্ডেন ফিঙ্গার তুমি পাইবা, যেটা তোমার জীবন বদলাই দিব। জীবন তো আমার বদলে গেছে, গোল্ডেন ফিঙ্গারের জায়গায় মিডল ফিঙ্গার পাইছি আমি, আর অনেকগুলো অশ্লীল বুড্ডা পাইছি আমি, আর অনেকগুলো লোভি লোভি পরি পাইছি আমি। হ্যাঁ, এই জায়গায় আসার পর আমি এটা বুঝে গেছি যে আমার মধ্যে অনেক পাওয়ার আছে, ডিভাইন পাওয়ার আছে, যার কারণে কেউ আমার সামনে টেকতে পারে না। কিছু বছর আগে এই দুনিয়ার মধ্যে অনেক চমৎকার একটা ইভিল গড আসছিল, যে পুরো দুনিয়াকে শেষ করতে চাইছিল, কিন্তু আমি ওই ইভিল গডকে একটা অ্যাটাক করে মেরে ফেলছি। এরপর থেকে এই দুনিয়ার উপরে কোনো বিপদ আর কোনো আশঙ্কা ছিল না। এরপরে আমি ভাবলাম, যেহেতু এই দুনিয়ার উপরে আর কোনো বিপদ নেই, তাইলে আমি একটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করি। এরপর থেকে আমি সাধারণভাবে জীবনযাপন করতেছি। হ্যাঁ, কিন্তু আমার সাথে কিছু মানুষের পরিচয় আছে, এর মধ্যে 2 জন এখন আসছে এখানে, যারা হলো একজন বাপ আর মেয়ে, যেখানে মেয়ের নাম হচ্ছে কিউন ইনিন, আমরা ওকে কিউন বলেই ডাকবো। ও আইসেই বলতে লাগলো, সিস্টার লিং কেমন আছেন আপনি, আসেন একটা হাগ দেই। সবার আগে দূরে যাও, আর কতবার বলছে আমাকে ভাইয়া বলো, আর কতবার বলছে আমাকে সিস্টার 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 না বলো। তখন ও বলতে লাগলো, হ্যাঁ আমি জানি, আপনি তো আমাকে খুইলেও দেখাই দিয়েছেন, কিন্তু কি করবো, আপনি এত সেক্সি যে আপনাকে দেখা মাত্র আমার মুখ থেকে ভাইয়া বেরই হয় না, শুধু সিস্টার বের হয়ে যায়। আপনার কাছেও ভালো লাগে তাই না? পিছন থেকে ওর বাবা বলতে লাগলো, অনেকদিন পরে দেখা হলো, আপনি তো আগের থেকে আরো সুন্দর হয়ে গেছেন। তখন আমাদের মেইন ক্যারেক্টার বলতে লাগলো, আঙ্কেল আঙ্কেল আপনিও আমার সাথে এরকম করতেছেন, বলতে চাইতেছেন যে আমি মেয়েদের মতো দেখতে, আর অনেকটা সেক্সি স্টাইলে বলতেছিল, যেটা দেখার পর আঙ্কেলের মনও টান টান হয়ে গেছে। এরকম করে কথা বললেন না আমার সাথে, এই জন্য আঙ্কেল বলতেছে, ওকে ওকে, ফালতু কথা না বেরে মূল কামের কথায় আসি। আর এই কথা শোনার পরে লিং বলতে লাগলো, কাজ কি এমন কাজ যেখানে আমাকে লাগবে? তখন কুইন বলতে লাগলো, আসলে খুব শীঘ্রই ট্যামিং জোন সেটে এডমিশন শুরু হবে, তো আমি ওইখানে যে এডমিশন লইতে চাই, তো প্লিজ আমার সাথে চলেন। এইটা শোনার পরে ও বলতে লাগলো, না না আমি এখান থেকে একটু যাবো না, কারণ আমি কসম খাইছি আমি এখান থেকে কোনো সময় বের হবো না। তখন ও লিটারেলি কান্দিন না মুখ বানিয়ে বলতে লাগলো, দিদি প্লিজ আমার সাথে চলেন। ও লিটারেলি এখনো ভাইয়া বলে না, ও বলতে লাগলো, দিদি প্লিজ চলেন। এরপর আমরা জানতে পারি আমাদের মেইন ক্যারেক্টার লিং, যে লিটারেলি একটা অ্যাটাক করে পুরো ইভিল গডকে মেরে ফেলছে, পুরো দুনিয়াকে বাঁচাইছে, কিন্তু যখন কোনো ছোট বাচ্চা রিকোয়েস্ট করে তখন ও মানা করতে পারে না। এই জন্য ও বলতে লাগলো, তাহলে ঠিক আছে আমি যাব। আর সময় দেখো কত তাড়াতাড়ি চলে যায়, তোমার সাথে প্রথম দেখা হয়েছে যখন, তখন তুমি কত ছোট ছিলে, আর এখন তুমি কত লম্বা হয়ে গেছো। আর পাশে যে আঙ্কেল দাঁড়াইছে, ওনার আরমান শুধু ঠান্ডা নিতেছে, আর বলতে লাগলো, ভাই আপনি এরকমটা কইরেন না, আপনি এরকমটা করলে তো আমার পানি বের হয়ে যাবে। তখন পাশে থেকে কিউন বলতে লাগলো, দিদিকে আপনি বলেন যে একটা সেট কিরকম হয়। এরপরে আঙ্কেল জ্ঞান দিতে লাগলো, এই দুনিয়ার ভিতরে অনেক বড় বড় অনেকগুলো সেট আছে, এর ভিতরে ট্যামিং জোন সেট যেটা আছে ওইটাও অনেক বড়, আর অনেক ফেমাস সেট। মার্শাল আর্ট র্যাঙ্কিং যে লিস্ট আছে ওইটার ভিতরে 300 নম্বরে আসে এই সেটটি। আমাদের মতো কাল্টিভেটর যারা আছে তারা যদি ওই সেটে চান্স পায়, তাহলে তো ওদের
আমাদের জন্য পুরো সোনাই সোহাগা। হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যেটা বললেন মার্শাল আর্ট র্যাঙ্কিং লিস্ট ওইটা কি? আর এই কথা শোনার পরে আঙ্কেল পুরো খেপে যায় আর বলতে লাগলো তুই এটাও জানোস না যে মার্শাল আর্ট র্যাঙ্কিং লিস্ট কি? যেটা শোনার পরে ও বলতে লাগলো যে আমি একজন নর্মাল মানুষ, আমি কিভাবে জানবো এটা? আর এই কথা শোনার পরে আঙ্কেল বলতে লাগলো হ্যাঁ তুমি তো ঠিক বলছো, তুমি একজন নর্মাল মানুষ, তুমি কিভাবে জানবে এটা? এদের মূলত আমাদের মেইন ক্যারেক্টারের পাওয়ার সম্পর্কে কোনো ধারণা নেই, এই জন্য এরকমটা বলতেছে এরা। এরপরে আঙ্কেল বলতে লাগলো প্রায় আজ থেকে 10 বছর আগে মার্শাল লর্ড উরশ্যাং উনি এই লিস্ট বানাইছে। আজ থেকে 10 বছর আগে অনেক ভয়ঙ্কর একটা ইভিল গড আমাদের উপর আক্রমণ করছে, তখন মার্শাল এম্পায়ার রিং শাওকে মাইরা ভাগাইছে আর আমাদেরকে বাঁচাইছে। এরপরে নাম এরকম ফেমাস হয়ে গেছে। আর এই লিস্টের অনেকগুলো আলাদা আলাদা ক্যাটাগরি আছে। এক্সাম্পলের জন্য অস্ত্র ক্যাটাগরি, এখানে বেস্ট অস্ত্রগুলোকে র্যাঙ্কিং করা হয় নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এরপরে আসে মার্শাল আর্ট র্যাঙ্কিং লিস্ট, এখানে যারা সবচেয়ে শক্তিশালী হবে তাদেরকে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এরকম করে বলা হয়। এরপরে আসে সেটেল লিস্ট, যেখানে সবচেয়ে ভালো সেট তাদেরকে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এরকম করে বলা হয়। ও এরকম করে জ্ঞান দিতে আসছিল, তখন লিং এর মনে পড়ে যে ও কি বলছে 10 বছর আগে মার্শাল এম্পায়ার যে ইভিল গডকে মাইরা ভাগাইছে, ইভিল গডকে তো আমি মারছি। ওর নাম কি বললো লিং শাও, কিন্তু আমার নাম তো হলো লিঙ্গে। ওকে আমি নিজের নাম কাউকে বলিও না আর কেউ জানেও না। আর লিং শাও নামটা অতটা খারাপ না। আর এমনিতেও আমি অনেক বছর ধরে এখান থেকে বের হইনি, যাই বের হয়ে দেখি কি কি চেঞ্জ হয়েছে। আর মানুষ আমার সম্বন্ধে জানে এটা তো আমি নিজেও জানতাম না। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় পরের দিন, যেখানে টেমিং জোন সেট একটা গাঁও বা একটা শহরে আসছে এডমিশন নেওয়ার জন্য অনেক ভিড় লেগে রয়েছিল। এরপরে আমাদেরকে দেখানো হয় টেমিং জোন সেটের একটা ইম্পর্টেন্ট মেম্বার আর আমাদের এই সিরিজের মেইন ফিমেল ক্যারেক্টার। আর ও অনেক সুন্দর ছিল, যেটা দেখাও ওইখানে দেখা সকল মানুষের আরমান টানটা নিয়ে গেছে। আর বলতে লাগলো আইটাম হ্যাঁ আইটাম আর সিটি মার। আর তখনই পিছন থেকে ওদের বিবির আইসা কানটাই না নিতে লাগলো আর বলতে লাগলো তোদের তো চামড়া উঠে আমরা ওইটা মারবো। এরপরে ওইখানে একটা ছেলেও আসে আর বলতে লাগলো ওকে 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 তোমাদের সবাইকে স্বাগতম এখানে। আজকে আমরা শুরু করতেছি আমাদের সেটে অ্যাডমিশন টেস্ট। আর পাশেই হলো টেস্ট দেওয়ার জায়গা, যাদের যাদের টেস্ট দেওয়ার ইচ্ছা তারা সবাই আসেন আর টেস্ট দিয়ে যান। তোমরা পাস হয়ে গেলে আমাদের সেটের মেম্বার হয়ে যাইবা। আর ছেলেকে দেখে মেয়েরা সবাই পাগল হয়ে যায় আর বলতে লাগলো আমরা এর বাচ্চার মা হইতে যাবো, ও যদি একবার আইসা আমার ঘরে রাত কাটায় টাকা আমি দিয়ে দেবো, তোমরা অন্য কিছু ভেবো না। এরা এরকমটাই বলতেছে, আমি কিন্তু এখানে একটু এড করে নিই, চাইনিজ মানুষের মধ্যে এটা স্বাভাবিক। তখন এখানে এই তিনিও আইসা পরে আর বলতে লাগলো ও আচ্ছা এখানে টেস্ট শুরু হয়েছে। তখন আমাদের মেইন ক্যারেক্টার বলতে লাগলো এখানে পাশে যেটা আছে এটাই কি টেস্ট? আমাদের বলতে লাগলো হ্যাঁ এটাই টেস্ট, পাশে যে এই পিলারটা আছে ওইটার উপরে চড়তে হবে তোমাদের। যখনই তুমি এই পিলারের উপর উঠবে যে স্টার গুলো লাগানো আছে ওই স্টার গুলো চমকে উঠবো। কম স্টার চমকাইলে মানে তোমার ভিতরে কম ট্যালেন্ট, বেশি স্টার চমকাইলে মানে তোমার ভিতরে বেশি ট্যালেন্ট আছে। সবগুলা চমকে গেলে মানে তুমি অনেক ট্যালেন্টেড কাল্টিভেশনের জন্য। আর যদি একটাও না চমকায় মানে তুমি কাল্টিভেশনের জন্য একেবারে নাল্লা, তোমার দ্বারা কাল্টিভেশন হইবেই না একটু। যেটা শোনার পরে লিঙ্ক বলতে লাগলো ওয়াও আঙ্কেল আপনি তো এই সম্বন্ধে অনেক বেশি জানেন। আর এই কথা শোনার পরে আঙ্কেল বলতে লাগলো আমি তো জ্ঞানী মানুষ, আসলে আমি আগে অনেক টেস্ট দিছি অনেকগুলো সেটে, কিন্তু একটা তো অ্যাডমিশন হয় নাই। হ্যাঁ আঙ্কেল নিজের বই নিজেকে অপমান করছে। এরপরে ওই মেয়েটি যে আগে থেকে সেটের মেম্বার ছিল তার ধ্যান আমাদের মেইন ক্যারেক্টার উপরে চলে যায়। এরপরে ও বলতে লাগলো হ্যাঁ তুমি ওই কালো চুলালা। আমাদের মেইন ক্যারেক্টার অবাক হয়ে যায়, আরে আরে ও কি এত ভিড়ের মধ্যে আমাকে দেখলো নাকি? এরপরে অডিয়েন্সে বসে থাকা সকল আমরা জানি এখানে সবাই অশ্লীল, ওরা সবাই ওকে মায়া ভাই বানিয়েছে আর ওদের আরমান টানটা নিয়ে গেছে। ওরা বলতে শুরু করলো ওয়াও সুন্দর মেয়ে, আমরা ওকে বিয়ে করবো, ওকে আমাদের বউ বানাবো। পাশে থেকে একটা বইরা আঙ্কেল বলতে লাগলো আচ্ছা তুমি ওকে বিবি বানাইবা, তাহলে তো ও আমার ডটার ইন ল হয়ে যাবো, আমি ওকে দিয়ে প্রতিদিন রাতে মালিশ করামু। এইসব কথা শোনার পরে আমাদের মেইন ক্যারেক্টার যায় মাথা গরম হয়ে ও বলতে লাগলো আসো তোমরা, আমি তোমাদের সবকিছু ভাঙিয়ে দেবো মালিশ করে। কি বলতে চাইছি এটা তো তোমরা সবাই বুঝছোই। এরপরে আমাদের মেইন ক্যারেক্টার স্টেজে যায়, স্টেজে থাকা ওই মেয়েটি বলতে লাগলো ওয়াও এ কত সুন্দর। হ্যাঁ এও আমাদের মেইন ক্যারেক্টারকে মেয়েই ভাবছে, এই জন্য বলতে লাগলো মেয়েটি কত সুন্দর, যদি ওর ট্যালেন্ট ভালো হয়ে থাকে তাহলে ওকে আমার সেটে নিয়ে যাবো, আমার সেটের মেম্বার বানাবো আর ও আমার জুনিয়র হয়ে যাইবো। আর তখনই আমাদের মেইন ক্যারেক্টার বলতে লাগলো ওকে আমি প্রথমে টেস্ট দেবো তারপরে আমার ছোট বোন দিতে পারবে না? তখন ও বলে উঠলো হ্যাঁ দিতে পারবে। এরপরে আমাদের মেইন ক্যারেক্টার যায় ওই স্টোনটার কাছে, আমি যদি এখানে আমার পুরো স্টোন দেখাই তাহলে এই স্টোনটা পুরো ভেঙে যাবে। না না এরকমটা করা যাবে না, আমাকে লো প্রোফাইল রাখতে হবে, বেশি পাওয়ার ইউজ করলে পুরো স্টোনটা ব্লাস্ট হয়ে যাবো, এরপরে কেউ নেই টেস্ট দিতে পারবে না। আমার মনে আছে 3 স্টার জ্বলে গেলে আমি টেস্ট পাস হয়ে যাবো, এই জন্য 3 স্টার পর্যন্ত পাওয়ার ইউজ করবো। এরপরে ওই পাথরটা ধরা মাত্রই 3 স্টার পর্যন্ত জ্বলে যায়। পিছন থেকে অন্য সব লোকেরা বলতেছে ওয়াও 3 স্টার জ্বলে গেছে, ও তো অনেক লাকি। এর পিছনে আরেকটা মেয়ে যারও 3 স্টার জ্বলছে, মানে 2 জন মেয়ে 3 স্টার জ্বলাইতে পারছে। তখন আমাদের মেইন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে কি রে ভাই আরেকজনকে। তখনই পিছন থেকে একটা মেয়ে দৌড়ে এসে চিপকে গেল আর বলতে লাগলো ভাই আমিও 3 স্টার পেয়ে অ্যাডমিশন পাইছি, আজ থেকে আমরা দুজনে একসাথে থাকবো, এটা অনেক ভালো হবে তাই না? তখনই আমাদের মেইন ক্যারেক্টার বলে উঠলো ওয়াও এই মেয়েটির গ্রান কত সুন্দর। তো চ্যাপ্টারও শেষ, ভিডিও শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। দ্য মার্শাল এম্পায়ার ব্যাক দেন 10 years later পর্ব 2 তোমাদের সবাইকে স্বাগতম। পর্বের শুরুতেই দেখানো ওই মেয়েটি এসে আমাদের মেইন ক্যারেক্টারের সাথে চিপকে রয়েছে আর আমাদের মেইন ক্যারেক্টার শর্মাইতে আছে। তখন মেয়েটি বলতে লাগলো তুমি
শরম কেন পাইতেছে, আমিও মেয়ে তুমিও মেয়ে। তখন ও মনে মনে ভাবতে লাগলো যে এও আমাকে মেয়েই ভাবতেছে, এখন আমি আগে কিভাবে বলবো। ও বলতে লাগলো আরে মা একটু আমার থেকে দূরে যাও। তখন ওই মেয়েটি বলতে লাগলো আচ্ছা তুমি আমার দিকে এই জন্য সময় দিয়েছো কারণ তোমার বুক চাপটা। এই কথা শুনে পরে আমাদের মেন ক্যারেক্টারও মাথা খারাপ হয়ে যায়। ও বলতে লাগলো এখন কি আমি ওকে মা বোনের গালি দিব নাকি, কি শান্তিতে থাকবো, এক কাম করি শান্তিতে ওকে ওকে অপমান করে দেই। এই জন্য আস্তে আস্তে ওর কানের কাছে গেল আর বলতে লাগলো এই জন্য আমার চাপটা, কারণ আমি কোনো মেয়ে না, আমি আসলে একটা ছেলে। আর এই কথা শোনার পর ওর পুরো দুনিয়া উল্লে যায়। ও বলতে লাগলো কি একটা ছেলে। এরপরে ও আমাদের মেন ক্যারেক্টারের দূরে দেখা দিয়ে দৌড়ে চলে যায় এখান থেকে। এরপরে আমাদের মেন ক্যারেক্টার বলতে লাগলো ও আমি একটা মেয়ের ফায়দা উঠিয়ে নিছি, দেখো এখানে আমার কোনো দোষ নেই। ওই আইসা আমার সাথে চিপকে রয়েছিল, আমার সাথে এরকম হইতেই থাকে। তখন পাশে যে মেয়েটি থাকে ওরও প্রথমে এটা বিশ্বাস হয় না, পরে আস্তে আস্তে বিশ্বাস করে নেয়। কিন্তু অডিয়েন্সরা তো এখনো জানে না। ওরা বলতে লাগলো এত সুন্দর সুন্দর মেয়েরা কথা বলতেছিল, কি কথা বলতেছিল এটা জানার ইচ্ছা হইতেছে আমাদের। এরপরে মেন মেয়ে যেটা আছে ও আমাদের মেন ক্যারেক্টার কাছে আসে আর বলতে লাগলো ওয়াও তুমি একটা ছেলে। কিন্তু অডিয়েন্সদের মধ্যে কেউই এখনো জানে না যে তুমি একটা ছেলে, কেউ এখনো দেখেনি আর কেউ শোনেও নাই। আর আমিও প্রথমে ভাবছিলাম তুমি একটা মেয়ে, আর দেখতেও তুমি পুরো মেয়েদের মতোই। আমারও বিশ্বাস হইতেছে না পৃথিবীতে এরকম অনেক মেয়ে আছে যারা তোমার মতো সুন্দর না, তুমি ছেলে হয়েও মেয়েদের চাইতে বেশি সুন্দর। এই কথা শোনার পরে আমাদের মেন ক্যারেক্টার বলতে লাগলো না না কোনো সমস্যা নেই, যেখানে যাই সবাই আমাকে মেয়েই ভাবে, এখন তো আমার এটা অভ্যাস হয়ে গেছে। এখন বলো যে এই টেস্ট পার করে আমি কি তোমাদের সেটের মেম্বার হয়েছি কিনা। তখন ওই মেয়েটি বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তুমি পাস হয়ে গেছো, কারণ তুমি 7টার ভিতরে 3টা স্টার জ্বালিয়ে দিছো, মানে তুমি একজন জিনিয়াস। আর আমার নাম হচ্ছে বাইশুলিন, আমি হলাম সেটের শিপ, আর একদিক থেকে আর হইলাম আমি তোমার সিনিয়র। কিন্তু শোনার পরে বলতে লাগলো এক সেকেন্ড আমার নাম হচ্ছে লিং, অন্য নামে আমাকে বলাইতে পারো কিন্তু আমার কাছে লিং নামই ভালো লাগে। আর তোমার কিন্তু বলার মানে কি। ও বলতে লাগলো না না তেমন কিছু না, আমরা যারা বড় আছে তাদেরকে সিনিয়র সিস্টার বলে, আর জুনিয়র যারা আছে তাদেরকে জুনিয়র ব্রাদার বা সিস্টার বলে। তুমি আমার জুনিয়র ব্রাদার হবে, কিন্তু তোমাকে দেখার পরে আমাদের তোমাকে জুনিয়র সিস্টার বলাইতে মন চাইতেছে। হ্যাঁ তুমি না বলতে পারবে না, কারণ আমি তোমাকে জুনিয়র সিস্টারই বলাবো, কারণ আমি তোমার সিনিয়র সিস্টার তাই না। তখন আমাদের মেন ক্যারেক্টার বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে আপনি যা বলার দরকার বলে নিন, এখন আমার সাথে যে আছে তার টেস্টটা নেন। তখন ও বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ও দিতে পারবে। বলতে লাগলো এই তোমার জুনিয়র সিস্টার এদিকে আসো, তোমার টেস্ট শুরু হবে। ও আসে, আইসা প্রথমে দোয়া করে, তারপরে যখনই ওইটা টাচ করে তখন 7টা স্টারের ভিতরে 6টা স্টারই জ্বলে ওঠে। যেটা দেখার পর অডিয়েন্স আর সকল মানুষ পুরো পাগল হয়ে যায়। বলতে লাগলো কি মানে 6 স্টার, জিনিয়াস টেমিং সেটের জন্য পুরো বরদান আসছে। ও যদি এই সেটে জয়েন্ট হয়ে যায় তাহলে এই সেটের নাম্বার আরো লিস্টের উপরে উঠে যাবে। সেটের যেসব মানুষ এসে ওদের চোখ দিয়ে পানি বলতেছে আর বলতে লাগলো ফাইনালি আমরা ওইটা পেয়ে গেছি যেটার জন্য আমরা এতদিন ধরে ওয়েট করতেছি। আমাদের এনসেক্টর যারা আছে, যারা মারা গেছে, ওরা এখন শান্তি পেয়ে যাইব। লিঙ্গও বলতে লাগলো ওয়াও, মানে এই পাথর ভাঙা চূড়া তো নয়, মানে কিউনের এত বেশি পাওয়ার, রাইটার মনে হয় সস্তা নেশা কইরা এই কাহিনী লেখা দিছে। এরপর আমাদেরকে জানানো হয় এই কাজটার বা 2 স্টার জ্বললে ওইটা একেবারে নর্মাল ধরা হয়, আর যদি 3 স্টার জ্বলানো হয় তাহলে বলা হয় জিনিয়াস, আর যদি কেউ 4, 5, 6 জ্বালাই দেয় তাহলে মানে তো পুরো সুপার হয়ে যায়। মানে অনেক কম মানুষ এটা জ্বলাইতে পারে, আর এনশিয়েন্ট টাইমে অনেক কম মানুষ এটা জ্বালাইছে। 6 স্টার জ্বালাইছে এরকম কম মানুষের মধ্যে একজন আছে মার্শাল গড গ্লুশেং, যিনি এই হেভেনলি লিস্ট বানাইছে। আর যদি বলা হয় 7 স্টার করা তাহলে বলা হয় এমনি, কিন্তু কিছু মানুষ এইটা মানে যে মার্শাল এম্পায়ার লিংশাও যিনি আছে উনি এই 7 স্টার জ্বালাইছে। আর লিংশাও হলো আমাদের মেইন ক্যারেক্টার, যেটা কেউ জানেই না যে এই লিংশাও। ও বলতে লাগলো দেখো 6 স্টার পাওয়ার মতো একজন আছে, আর একজন আছে যে 7 স্টার পাইছে, যার নাম হলো লিংশাও। সব মানুষ ওকে অ্যাডমায়ার করে, পছন্দ করে, এমনকি আমি ওনাকে পছন্দ করি। আমি আশা করি একদিন শুধু ওনার সাথে দেখা হয়ে যায় আমার। তখনও মনে মনে বলতে লাগলো ভাই আমি হলাম লিংশাও, যাকে তুই অ্যাডমায়ার করস, আর এখন তুই আমাকে অপমান করলি আর সিস্টার বলতে লাগলি, আয়সা আমার পাও ধরে প্রণাম কর, কিন্তু মুখে কিছুই বলে না। সবার টেস্ট শেষ হয়ে গেছে, এখন যাওয়ার সময় হয়ে গেছে। কিউনের বাবা কিউনের কাছে আয়সা কাঁদতে কাঁদতে বলতে লাগলো তুমি যাও, কোনো সমস্যা নেই, তোমার যে ভাইয়া আছে বা তুমি যাকে একে যাই বলো এর কাছে চাইবা, যদি এ না দিতে পারে তাহলে একে গালি দিয়ে তুমি আমার কাছে চলে আইবা। তখন লিঙ্গ বলতে লাগলো আঙ্কেল আপনার এত ইমোশনাল হওয়ার প্রয়োজন নেই, এই 6 স্টার পাইছে, ওকে সেটের মানুষরা মহারানীর মতো করে রাখবো, এই জন্য আপনার কোনো টেনশন করার প্রয়োজন নেই। এরপরে কাইন্দা গাইটা গুড বাই বলে চলে যায়। এরপরে যে সুলিন আছে ও বলতে লাগলো চলো ভাই তাহলে ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। এরা হাইটা যাইতেছিল আর রাত্রে সময় হয়ে গেছে। তখনই সুলিন বলতে লাগলো তোমরা সবাই থামো, আমরা আজকে রাত্রে এখানেই থাকবো, এখান থেকে কেউ বেশি দূরে যাবে না, আমরা আবার কালকে সকালবেলা এখান থেকে যাওয়া শুরু করবো, এখান থেকে কেউ বেশি দূরে যাবে না, কারণ এখানে অনেক বড় বড় মনস্টার আছে যেগুলো তোমাদেরকে মাইরা খাইও ফেলবে। এরপরে সবাই বসে বসে আরাম করতেছিল, তখন একটা ছেলে বলতে লাগলো এই মেয়েটা বেশি অর্ডার দিতেছে না। তখন সামনে থাকা আরেকটা ছেলে বলতে লাগলো তুমি কি ভাবতেছো, এখানে সবচেয়ে শক্তিশালী তো এই তো অর্ডার দিবে, যত বড় বড় এল্ডার আছে তারা সবাই সেরে চলে গেছে, ওই সিরিজটার যে পাইছে তার সুনাম কইতে বললা, আর এখনকার জন্য ওই এখানে সবচেয়ে বেশি শক্তিশালী, এই জন্য আমরা ওর সাথে সাথে থাকতে হবে যাতে করে আমাদের উপর কোনো বিপদ না আসে। আর এরপরে দেখা নেয় আমাদের মেইন ক্যারেক্টার আর ওই মেয়েটি, ছোট মেয়েটি বসে রয়েছে এখানে। তখন কিউন লিঙ্গের কাছে বলতে লাগলো তুমি দেখতে পেয়েছো সবাই তোমাকে এখনো মেয়েই ভাবতেছে, কেউ কখনো জানে না যে তুমি ছেলে। ও
বলতে লাগলো এতে আমার কোনো সমস্যা নেই, যতক্ষণ না ওরা আমাকে ডিস্টার্ব করতেছে আমার কাছে এসা। তখন কিউন বলতে লাগলো ওকে এটা আমাদের মধ্যে সিক্রেট তাই না, যে তুমি একজন ছেলে। তখন লিং মনে মনে বলতে লাগলো যে এটা আমাদের মধ্যে না, এটা তো আমি সুলিংকেও বলছি, ও কাউকেই বলে নাই, তার মানে ও আমাকে ডিস্টার্ব করতে ওর কাছে ভালো লাগে। তবে ও আমার থেকে অনেক উইক, কিন্তু ওর মাথার মধ্যে কিছু না কিছু একটা চলতেছে। আর তখনই সুলিন ওইখানে চলে আসে আর বলতে লাগলো মনে হয় তোমাদের দুইজন একসাথে থাকতে অনেক ভালো লাগে। ও এসে সামনে বসছিল আর তখনই কিউনের নজর যায় আর ও নিজের দিকে চায় আর দেখতে পেল যে ও অনেক ছোট। আর তখন ও স্যাড হয়ে যায়, কোনো চোখ দিয়ে পানি এসে পড়ে। তখন লিং এর ধ্যান যায় ওর দিকে। তখন লিং ওর এক্সপ্রেশন দেখে বুঝে যায় যে ও কি ভাবতেছে। তখন ও বলতে লাগলো তোমার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, যখন তুমি একটু বড় হয়ে যাবে তোমার এরকম হয়ে যাবে, তুমি এখনো ছোট বাচ্চা, তুমি যখন বড় হবে তোমারটাও ঠিক হয়ে যাবে। তখন কিউন বলতে লাগলো আচ্ছা আপনার ওই সব মেয়ে পছন্দ যাদের বড় বড়। তখন ও বলতে লাগলো না না এরকম কিছুই না, সাইজ ডাজ নট ম্যাটার, ওইসব কথা বাদ দাও, না হলে এটা অশ্লীল মাংনা হয়ে যাবে। এরপরে দেখানো জঙ্গলের ভিতরে থেকে অনেকগুলো উল্ফ ওদের উপরে আক্রমণ করবে। তখন ওইখানে থাকা মানুষজন বলতে লাগলো আমাদেরকে বাঁচাও। তখনই শুলিন এসে সামনে দাঁড়িয়ে যায় আর বলতে লাগলো তোমরা টেনশন করো না, তোমরা সবাই আমার পিছে থাকো, উল্ফ এত বেশি ভয়ঙ্কর না, এগুলো একসাথে থাকার কারণে একটু কষ্ট তো হবে। ও নিজের তলোয়ার বাড়ি করে নেয় আর বলতে লাগলো মনে হয় আমি সবাইকে বাঁচাতে পারবো না, তাই জন্য আমার নিজেকে বাঁচানোর জন্য লড়াই করে যেতে হবে। কিউন অনেক ভয় পেয়ে গেছে আর বলতে লাগলো সিস্টার লিং আমাদেরকে একটু বাঁচাও। ও বলতে লাগলো চিন্তার কোনো কারণই নেই, আমি আছি এই জায়গায়, এই যে আমি থাকলে কিসের টেনশন। আমরা জানি যে আমাদের মেন ক্যারেক্টার কাউকে পাওয়ার শো করে না, এই জন্য ও লুকিয়ে লুকিয়ে একটা বড় তোফের গোলা বানায় যেটা দিয়ে অ্যাটাক করে দেয়। নিচে থাকা মানুষজন বলতে লাগলো এটা কি, এটা দেখে তো আমরা কিছুই বুঝতে পারতেছি না। এরপর ওইটার ভিতর থেকে বড় একটা অ্যাটাক আসে, এটার অ্যাটাক বলা যাবে না, এটার ভিতর থেকে একটা স্মেল এসে যেটা দেখে সব চলে যায় এখান থেকে। শুলিনিও এটা দেখার পর অবাক হয়ে যায়, এটা কিরকম অ্যাটাক আসলো আবার কয়টা চলেও গেল। আর তখনই সেটের একজন এল্ডার আসে আর বলতে লাগলো হ্যালো গাইস কিরকম আছো তোমরা, সবকিছু ঠিকঠাক আছে তো। নিচের থেকে সব মানুষ বলতে লাগলো ওই দেখো আমরা আকাশ থেকে একজন জল পড়া আসছে আমাদেরকে বাঁচানোর জন্য। তখন একটা লোক বলতে লাগলো না না এ কোনো জল পড়া নাই, এ আমাদের সেটেরই একজন এল্ডার, ইনি আমাদের জান বাঁচছে, এই জন্য এনাকে আমাদের ধন্যবাদ বলা উচিত, ধন্যবাদ এল্ডার। ওইখানে এল্ডার এসে এল্ডারও কনফিউজ হয়ে গেল কি ভাই আমি আবার কি করলাম, আমিও আসলাম হবাই আমি কিভাবে ওদের জান বাঁচাইলাম। তখন আমাদের মেন ক্যারেক্টার লিং বলতে লাগলো আমি দেখে লইছি যে এল্ডার আসতেছে, এই জন্যই তো আমি অ্যাটাক করছি, নাহলে তো আমি অ্যাটাক করতাম না। মেন ক্যারেক্টার হবে আমার মতো, মানুষের সাহায্য করবে আর কেউ বলতেও পারবে না যে কে সাহায্য করছে। এরপরে এল্ডার বলতে লাগলো তাহলে সবাই রেডি হয়ে যায়, আমরা এখন সফর করবো, কত দ্রুত সময় আমরা গন্তব্যস্থানে পৌঁছে যাইবো। তখন কিউন বলতে লাগলো আমাদের আরো হাঁটতে হবে, আর কত হাঁটতে হবে। তখন আমাদের মেন ক্যারেক্টার বলতে লাগলো আমি কি জানি। তখন ও শুলিনের দিকে নজর দিল আর বলতে লাগলো আমাদের আর কত দূরে যাইতে হবে বলো। এরপরে ও বলতে লাগলো ওই দেখো একটা মাউন্টেন দেখা যাইতেছে, ওইটার পাশে একটা সেট দেখা যায়, ওই পর্যন্তই যাইতে হবে আমাদেরকে। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে। দিনে শুরু হয় আর দেখানো টেমিংজন সেটের মাউন্টেনকে, যেটা অনেক বড় ছিল আর এটার উপরেই হলো টেমিংজন সেট। আর এটার উপর যাওয়ার রাস্তা হলো পাথরগুলো হাওয়ার উপরে উঠতেছিল। আর ওইখানে যাওয়ার নিয়ম হচ্ছে এক পাথরের উপর আরেক পাথরে লাফ দিয়ে যাওয়ার। ওই এলটা লাফায় লাফায় যাইতেছে আর বলতে লাগলো বাচ্চারা তোমরা সবাই আমার পিছে পিছে চলে আসো। আর একটা কথা বলে রাখি এটাও একটা টেস্ট, এইটা পার করে যে আসতে পারবে তারাই সেটের অফিসিয়াল মেম্বার হইতে পারবো। এই কথা বলার পর ওই এলটা এখানে চলে যায়। এরপরে ওইখানের মানুষজন ওইটা লাফায় লাফায় চলতেছিল আর একটা পাথর উপরে যায় বলতে লাগলো বাপরে এটা এখান থেকে তো আমি ভয়ে মরেই যাবো। এরপরে দেখেন শুলিং ওইখান থেকে লাফায় লাফায় যাইতেছে। তখন নিচে থেকে মানুষজন বলতে লাগলো দেখো ভাই সিনিয়র কত সুন্দর আর কত পাওয়ারফুল, একটা সেট দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইনার সেট আর একটা হচ্ছে আউটার সেট, এরকমটা বলা হয়নি। আউটার সেটে সবচেয়ে বেশি সুন্দর মহিলা আর একটা ছেলে মুখ থেকে লালবাই করতেছিল। তখনই আমাদের মেন ক্যারেক্টার ওর কাছে এসে বলতে লাগলো তুমি আমাকে একটু এক্সপ্লেন করবা যে আউটার সেটের সবচেয়ে সুন্দর মহিলাকে। ও এক্সপ্লেন করতে লাগলো দেখো ভাই একটা সুন্দর মেয়ে দেখলে তোমার মনের ভিতরে কি জাগে, মনে মনে বলতে লাগলো যে এই মেয়েটা এত সুন্দর যে একে আমার বানাইতে হবে, এই জন্য তুমি যে ওকে প্রপোজ করো বা ওর পিছে পিছে করো। আমাদের সেটের অনেক বড় বড় অনেক পাওয়ারফুল ছেলেরা যায় ওকে প্রপোজ করেছিল, ও সবাইকে রিজেক্ট করে দিচ্ছে। আর যারা ওর সাথে জবরদস্তি করতে চাইছিল ও সবাইকে পিটে 6 মাস 1 বছরের জন্য মেয়েটি পালাই রাখছিল। তখন ও বলতে লাগলো ও এ তো অনেক ফেমাস মনে হইতেছে। তখন কিউন বলতে লাগলো চলো দিদি আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তখন লিং বলতে লাগলো তুমি একটা কাজ করো তুমি আমার পিঠের ওইটা যাও। কিন্তু কিউন কোনো ভয় পাইতেছিল না, ও শয়তানি করতে করতে যাইতেছিল। তখন লিং মনে মনে বলতে লাগলো ও আমি তো শুধু টেনশন করতেছিলাম। তখন দেখা গেল আরেকটা মেয়ে ছিল যে আমাদের মেন ক্যারেক্টারকে মেয়ে ভাবছিল, ও অনেক বেশি ভয় পাইতেছে। তখন আমাদের মেন ক্যারেক্টার ওর কাছে যায় আর ওইখানে হাওয়া অনেক বেশি ছিল যার কারণে ওর মাস্ক উড়া যায় আর ও অনেক বেশি ভয় পাইতেছিল। লিং ওকে হাত বাড়ায় বলতে লাগলো তুমি আমার হাত ধরে ফেলাও। ও বলতে লাগলো না না একটু আমি তোমার হাত একটু ধরবো না। কিন্তু ও এত বেশি ভয় পাইতেছিল যে মেন ক্যারেক্টারের সাথে আইসা একেবারে চিপকে যায়। ও বলতে লাগলো তুমি আমার সাথে যাইবা না, হয়েছে আইসা একবারে চিপকে গেছো। তখন মেয়েটি বলতে লাগলো আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই তোমার, আমি একটু ভয় পেয়ে গেছিলাম আর তুমি সামনে আসলে এই জন্য তোমার কাছে আইসা পড়ছি। তখন কেউ এখানে এসে বলতে লাগলো আমার মনে হয় এনার একটু সাহায্যের প্রয়োজন আছে, তুমি একে সাহায্য করে দাও। তখন আমাদের মেন ক্যারেক্টার বলতে লাগলো তুমি বলছো এই জন্য আমি ওকে সাহায্য করে দিব, এক কাজ করো তোমাদের দুইজনকে আমি নিয়ে যাই। তখন ওই মেয়েটিকে কোলে নিয়ে নেয় আর কিউনকে কাঁধে নিয়ে নেয় আর বলতে লাগে লেটস গো। তখন অন্য মানুষরা দেখে বলতে লাগলো আরে ভাই এটা কে ছিল এত তাড়াতাড়ি গেছে এখান দিয়ে। আর সাথে
আরো দুজনকে নিয়ে রাখছে, মনে হয় ও রেগুলার এখান থেকে যাওয়া আসা করে। আর উপরে শিউলিনও দাঁড়ায় আছিল। আর তখন এখানে লিংও চলে আসে দুজন মেয়েকে নিয়ে। আর ওখানে ওই মেয়েটি তো এত ভয় পেয়ে আছিল যে পুরো বইসা রয়েছে। তখন শিউলিন বলতে লাগলো, ওয়াও তুমি আগে চলে আইসো আর সাথে আরো দুজনকেও নিয়ে আইসো। তখন ও মনে মনে বলতে লাগলো শুধু 3 স্টার আইছে, কিন্তু আমি মানি যে এটা ভালো, কিন্তু এতটাও ভালো না যে ওর সাথে দুজনকে নিয়ে আসে। এ আসলে কে? তখন আমাদের মেইন ক্যারেক্টার বলতে লাগলো, হ্যাঁ আমি দুজনকে নিয়ে আসি, একজন আছে যে ভয়ে এক সিঁড়ি উপরে উঠতে পারে নাই। তখন ও বলতে লাগলো, তুমি আমাকে কি বলতেছো? আমার নাম হচ্ছে মু, তুমি আমাকে মু বলে ডাকো। এরপর ওরা সেটের ভিতরে একটা হলের ভিতরে আসে, যেখানে সকল এলারা চারদিকে দাঁড়িয়ে রয়েছে আর মাঝখানে সেটের লিডার বসে রয়েছে। আর ওদের সবার নজর শুধু কিউনের দিকেই আছে। তখন লিং মনে মনে বলতে লাগলো, এরা কত হারামি, এদের সবার নজর কিউনের দিকে। যদি এরা খারাপ নজর দিয়ে কিউনের দিকে দেখে তাহলে আমি এদের চোখ বের করে ফেলবো। আর তখনই সামনে থেকে একজন এল্ডার বলতে লাগলো, তো সবাই ভালোভাবে কাল্টিভেশন করবা আর আমাদের সেটের নাম আর নিজের নাম রোশন করবা, আমাদের জোশ তো যাও যায়, সবাই আরাম করো। যাওয়ার সময় লিং নোটিশ করে যে এখানে দুইজন মানুষই আছেন যাদের লেভেল শুধু মার্শাল এম্পায়ারে আর বাকি সবার লেভেল শুধু মার্শাল কিং এ। ভালো করে দেখলে বোঝা যায় এই সেট অতটাও ভালো নয়। আমার মনে হয় এখন এই সেটে থাকতে হবে আমাকে কিউনের প্রোটেকশন করার জন্য, কারণ এখানে কিউনের প্রোটেকশন করার জন্য এমন কেউই নেই। ওরা সবাই যাওয়ার পর এখানে সেটের লিডার বলতে লাগলো, দেখছো এইবার আমাদের কাছে কত ট্যালেন্টেড ডিসেবল আইছে। এতদিন আমাদের সেটের র্যাঙ্কিং নিচে নামতেছিল, এখন থেকে আমাদের সেটের র্যাঙ্কিং আবার উপরে দিকে উঠবে। এই জন্য আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, না একটা রিকোয়েস্ট নেই, এবার একটা অর্ডার করলাম। তোমাদের কাছে যত ভালো ভালো টিচার আইটেম আছে সবগুলো ওদেরকে দাও, যাতে ওরা কাল্টিভেশন করে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারে। তুমি কি ভাবছো আমি জানি না, তোমাদের সবার কাছে একটা বা দুইটা করে ট্রেজার আইটেম আছে, এগুলো তাড়াতাড়ি বের করে ওদেরকে দাও। তখন একজন ফিমেল এল্ডার একটা পেন্ডেন্ট বাই করে বলতে লাগলো, আমি লাকি ছিলাম যে এটা পাইছি, এটা আমি সেটকে দিতে চাই। এরপরে বাকি সকল এল্ডাররাও নিজেদের কাছে যত দামি ট্রেজার আইটেম আছে সবকিছু বের করে সেট লিডারের কাছে দিচ্ছে। তখন সেট লিডার মনে মনে ভাবতে লাগলো যে ওয়াও, এরা এত দামি ট্রেজার আইটেম ওদের কাছে নিজেদের কাছে লুকিয়ে রাখছিল, এখন থেকে এই সকল ট্রেজার আইটেম তোদের বাপের পকেটে দেবে, মানে আমার পকেটে দেবে। পরে সিনে আমাদেরকে দেখানো হয় লিংকে যে সুলিনের সাথে যেতেছে, আর সাথে মু আর কুইনও আছে। পাশে থাকা সকল মানুষ বলতেছে, ওয়াও দেখো সিনিয়র সুলিং চলে আইছে, আর সাথে করে আরো 3 জন মায়া নিয়ে আইছে। ওইখানে দেখো কালো চুলালা যে মেয়েটি আছে ওই কত সুন্দর, আর সাথে একটা ছোট মেয়ে, পিছে আর একটা মেয়ে আছে ও কত সুন্দর। কিন্তু কালো চুলালা যে মেয়ে আছে ওর তো কোনো কথাই নেই। এই সব কথা লিংয়েও শুনতেছিল। তখন ও মনে মনে বলতে লাগলো, আমি কি সেটে আসলাম নাকি কোনো বারে চলে আইলাম, যদি কেউ আমাকে কিছু বলে আমি সবাই পিটিয়ে দিব। তখন সুলিং বলতে লাগলো, ওয়াও তোমাকে দেখো, তোমাকে সবাই মেয়েই ভাবতেছে, প্লাস তুমি আরো 3 জন মেয়ের সাথে চলতেছে এখানে, তাই জন্য সবাই তোমাকে মেয়েই ভাবতেছে। আর পিছনে মুখ পুরো জেলাস হয়ে গেছে। বলতে লাগলো, তোমরা দুজন চিপকে থাকো আর আমি তো এখানে নাই মনে করো। এরপরে সিনে দেখানো কয়েকদিন পরের ঘটনা, যেখানে সবাই বসে বসে মেডিটেশন করতেছে, কিন্তু আমাদের লিং বসে বসে বোর হয়ে যেতেছে, কারণ ও তো অনেক শক্তিশালী, ওর মেডিটেশন করার কোনো প্রয়োজনই নেই। ও বলতে লাগলো বোরিং। আর সামনে আরেকটা টেস্ট আছে, সিনিয়র সুলিং কিছুদিন আগে বলছিল আমাকে সেটের অফিসিয়াল মেম্বার হওয়ার জন্য 3টা টেস্ট হয়, যার মধ্যে 2টা হয়ে গেছে, আরেকটা আছে। আশা করি ওইটার ভিতরে একটু মজা হইবে, ওইটার ভিতরে মনে হয় একটু পাওয়ারের খেলা হবে, যেটার ভিতরে নিজের শক্তি দেখাইতে হবে। কিন্তু ওর কাছে তো মেডিটেশন করতে বোরিং লাগতেছে। আর তখনই সুলিন ওইখানে চলে আসে আর বলতে লাগলো, ভাই দয়া করে মেডিটেশনটা কর, আমি জানি তুই প্রথম টেস্টে পাস হয়ে গেছ, এখানে অনেক শক্তির প্রয়োজন, যদি তুই শক্তিশালী না হস তাহলে এই টেস্টে পাস হবি না। তখনই দেখেন সামনে একটা লোককে যে অনেক বেশি হাট্টা ও বলতে লাগলো, তোমরা ওখানে সেটের ভালো অফিসিয়াল মেম্বার হইতে পারো নাই, 3 মাস পরে যে টেস্ট হবে ওইটাতে যদি তোমরা পাস করো তাহলে তোমরা আউটার সেটের ডিসেবল হবে। প্রথমে আসে আউটার ডিসেবল, তারপরে আসে ইনার ডিসেবল, তারপরে আসে মেইন ডিসেবল, এরকম করে প্রসেস চলতে থাকে। 3 মাস পরে যে টেস্ট আছে তোমাদের ওইটাতে পাস করতে হবে, যেটার মধ্যে তোমাদের বডি হার্ডনেস যে স্টেজ আছে ওই স্টেজে যাইতে হবে। যেই লেভেলে গেলে বডির শক্তি একটু বেশি বাইরে যায়। এরপরে ও ঘুষি মাইরা পাথর টাথর ভেঙে ফেলে আর বলতে লাগে, আমি তোমাদের হইলাম ট্রেনার, টেস্টে আসার আগ পর্যন্ত আমি তোমাদেরকে ট্রেন করবো, আর আমার নাম হচ্ছে বিলা, তোমরা আমাকে মিশার বিলা বলাইতে পারো। আর স্পিরিচুয়াল এনার্জি কিভাবে ইউজ করতে এটা তো আমি তোমাদেরকে শিখিয়ে দিছি। আর আজকে আমি তোমাদেরকে একটা কাল্টিভেশন টেকনিক দেখাবো। আর এই দেখো বউ, যেটার ভিতরে কাল্টিভেশন বেসিক টেকনিক আছে, এই নাও বউ, আর তোমরা সবাই ট্রেনিং করতে থাকো আর আমি গেলাম এখান থেকে আরাম করতে। তো বাই, হ্যালো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে।